দেব যদি কোনো কাজের সাথে ক্রিয়েটিভলি যুক্ত থাকে তাহলে আমার মনে হয় দেব ইজ আ মাস্টার মাইন্ড। সে সবসময় কিন্তু সেরা ডিসিশনটা কিন্তু নিয়ে থাকে। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রঘু ডাকাতকে নিয়ে। আজকে রঘু ডাকাতের মুহূর্ত হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে কারা কারা থাকছে, কারা কারা অ্যাসোসিয়েটেড থাকছে এই সিনেমাটার সাথে। এখানে স্পষ্টতই আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই সিনেমায় একটা প্রমিনেন্ট ফেসকে কিন্তু দেব রেখেছেন। তো ধ্রুব ব্যানার্জি পরিচালিত রঘু ডাকাত, যেই সিনেমাটা অনেক দিন আটকে ছিল, অনেক দিন ধরেই কিন্তু স্ক্রিপ্ট লেখার চেষ্টা চরিত্র হয়েছে এবং এসবিএফ এই কাজটা করবে, তারা প্রডিউস করবে। এই যে ব্যাপারটা, এটা ইটসেলফ শুনতেই কিন্তু বিশাল একটা গ্র্যান্ড স্কেলে মনে হচ্ছে। এবার অসুবিধাটা কোথায় হয়ে গেছিলো ফান্ড নিয়ে, কিন্তু খাদানের পর কিন্তু তারা এই প্রজেক্টটা নিয়ে কিন্তু খুবই সিরিয়াস হয়ে পড়েছে। তবে এবার কি রঘু ডাকাতের এগেনস্টে এমন বড় কাউকে দরকার ছিল যে দেবের সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারে। তো গেস হোয়াট, ওরা কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে সাইন করে ফেলেছে। তো খাদানে আমরা একদিকে দেখতে পেলাম দেব ভার্সেস যিশু এবং অন্যদিকে আমরা এই দুর্গাপুজোয় দেখতে পেতে চলেছি দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য। তো যেটা ইটসেলফ কিন্তু শুনতেই বিশাল একটা এক্সাইটিং ব্যাপার মনে হচ্ছে। এর আগে দেব এবং অনির্বাণ কিন্তু গোলন্দাজ সিনেমায় কাজ করেছিলেন, যেখানে অনির্বাণের ক্যারেক্টারটার একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল। তবে আরেকটা সিনেমার কথা হয়তো অনেক সিনেমা লাভার এবং অনেক দেবের দর্শকও কিন্তু হয়তো জানেন না, অনির্বাণ এবং দেব কিন্তু আরেকটা সিনেমাতেও কাজ করেছিলেন, যেটা কিন্তু আরশিনগর সিনেমাতে অনির্বাণ এবং দেব কিন্তু একসাথে অভিনয় করেছিলেন এবং ওখানে অনির্বাণের চরিত্রও কিন্তু বেশ লম্বা ছিল। তবে সেখানে তিনি সাপোর্টিং ক্যারেক্টার ছিলেন এবং অন্যদিকে যদি দেখা যায় যে সেই সিনেমাটাও সেভাবে দর্শক মহলে সেরকমভাবে বহুল চর্চিত নয় এবং অন্যদিকে যদি দেখা যায় যে এই সিনেমাটাও কিন্তু অত ভালো পারফর্মও কিন্তু করতে পারেনি, কিন্তু যেরকম কাস্টিং নিয়ে ওই সিনেমাটাও এসেছিলো সেটাও কিন্তু খুব একটা ভালো সিনেমা হওয়ার দাবি রেখেছিল, কিন্তু সেটা হয়নি। তবে আমার ব্যক্তিগতভাবে কিন্তু ওই আরশিনগর সিনেমাটা বেশ ভালো লাগে। এবার যদি আমি আসি রঘু ডাকাতের কথায়, তো রঘু ডাকাতে দেব কিন্তু পুরোপুরি এনশিওর করছে যে জিনিসগুলো, যে ফ্যাক্টরসগুলো দর্শকের ভাল লাগে সেগুলো কিন্তু রাখা উচিত। এটা কিন্তু তিনি রেখেছেন এবং সেই কাজটা কিন্তু দেখে আমার বেশ ভাল লেগেছে। কারণ কি অনির্বাণ ভট্টাচার্যর কিন্তু একটা আরবান অডিয়েন্স কিন্তু সব সময় থেকে এসছে এবং শহরের দর্শক যারা, তারা কিন্তু অনির্বাণকে খুবভাবে কিন্তু পছন্দ করে থাকেন। তো এরকম একটা ফ্যাক্টর কিন্তু এখানে রাখা হয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি যে নায়িকাদের মধ্যে একদিকে সোহিনী সরকার, অন্যদিকে ইদিকা পল, তো এরা দুজনেই কিন্তু দেবের বিপরীতে নেই। সোহিনী কিন্তু একটা যে ব্যান্ডিটদের একটা মহিলাদের যে দলটা, সেটাকে কিন্তু তিনি লিড করবেন। তো সেই যে কাজটা এখানে দেব করেছেন এবং খুব স্মার্টলি কিন্তু সোহিনীকে নিয়েছেন, কারণ তার মধ্যে একটা পাওয়ারফুল মহিলা হওয়ার বা একটা পাওয়ারফুল মহিলার চরিত্র প্লে করার সমস্ত গুণাগুণ কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। অল ওভার দ্য ইয়ার্স তিনি কিন্তু খুব ভালো অভিনয় করে থাকেন এবং অন্যদিকে ফ্যান ফেভারিট এখন হয়ে গেছেন ইদিকা পল। তো তাঁর সাথে কিশোরী যে গানটা যেভাবে হিট করে গেছে এবং মানুষজন যেভাবে পছন্দ করেছে সেটা কিন্তু খুবই ভালো। এবং অন্যদিকে যদি দেখা যায় যে দেব, তিনি কিন্তু তাঁর এবং ইদিকার যে জুটিটা, সেটা কিন্তু খাদান সিনেমায় কিন্তু যারা ছিল, মানে যারা দেখেছেন ওই সিনেমাটা, তারা কিন্তু খুব পছন্দ করেছেন, যতই ইদিকার জায়গা কম থাকুক। তো তাই আমার কোথাও না কোথাও মনে হয় যে এই কাজটাও কিন্তু বেশ ভালো হয়েছে। দেব ঈশা সাহা থেকে আমার মনে হয় দেব ইদিকা অনেক বেশি অর্গানিক। এবার যদি আমি দেখি যে এই সিনেমায় মিউজিকের কাজ কে করছেন, সেটা হচ্ছে নীলায়ন। তো নীলায়নের কাজ কিন্তু আমরা 2022 থেকে দেখে আসছি, সেটা কিন্তু বেশ ভালো এবং তিনি খুব ভালো মিউজিক করেছেন। এবার দেখা যাক এখানে বিক্রম ঘোষ থাকে নাকি, কারণ বিক্রম ঘোষের থাকাটা খুব দরকার। কারণ ধ্রুব ব্যানার্জির যে কোনো সিনেমার মধ্যে কিন্তু আমরা বিক্রম ঘোষের কাজ কিন্তু দেখতে পাই, কিন্তু মুহূর্তের ছবিতে আমরা কিন্তু বিক্রম ঘোষের কোনো ছবি কিন্তু দেখতে পাইনি। তো সব মিলিয়ে আমি তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছি যে রঘু ডাকাত কীরকম হবে। এবং আমার একটা চিন্তা যেটা মনে হচ্ছে, অলরেডি ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, এই মাস থেকে যদি এবার রঘু ডাকাতের কাজ শুরু হয় তাহলে সিনেমাটা রিলিজ করবে পুজোতে, তাহলে স্পেসটা কিন্তু খুবই কম। এটা কী করে তারা করবে, কারণ এত বড় একটা সিনেমা বানাবে তারা, তার সঙ্গে সঙ্গে বারও করে দেবে, তো কাজটা হবে কী করে? তো সেই জিনিসটা একটুখানি আমাকে ভাবাচ্ছে। যদি কোয়ালিটি কম্প্রোমাইজ না হয়, যদি ভালো করে প্রি প্রোডাকশনের কাজ ভালো করে করা থাকে, তাহলে আমার মনে হয় পোস্ট প্রোডাকশন খুবই ইজিলি হয়ে যাবে এবং আই থিঙ্ক কোথাও না কোথাও আমার চিন্তা হওয়াটা একদমই অমূলক। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।